হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে ফিজিক্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক পড়ব, সেটা হলো ইলেকট্রন বিন্যাস, পরমাণুর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এবার এই টপিকটা প্রত্যেক বছরই কিন্তু কম বেশি কোশ্চেন থাকে এবং আমরা বলতে পারি ফিজিক্যাল সায়েন্সে আমাদের যে রসায়নের পার্টটুকুটা রয়েছে সেখানে সব থেকে প্রথমে আমাদের যেটা ইন্ট্রোডাকশন হয় কেমিস্ট্রির বা রসায়নের যদি বলি পরমাণুর গঠন, সেখানে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো ইলেকট্রন বিন্যাস, সেই জিনিসটা আমাদের জানতে হয়। ঠিক আছে, তো সেগুলো আজকে নিয়ে পড়বো। তো তার আগে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটু বলে দিই, টাইম কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, হাতে কিন্তু বেশি টাইম নেই। আর 2025 সাল তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এবার খুব চান্স আছে যে ভ্যাকেন্সি আরও বেশি হবে আগের বারের তুলনায়। তো সেই একটা ওই রকম লক্ষ্য নিয়েই রাখো যে এবার তোমাকে পেতেই হবে, সেই লক্ষ্যেই প্রত্যেকটা ক্লাস খুব ভালো মতো করবে। চলো এখানে শুরু করি। এবার ব্যাপার হলো যে এই যে ইলেকট্রন বিন্যাস কেন পড়বো একটু দেখে নাও। কেন পড়বো দেখতে পাচ্ছ এখানে 2024 সালে এই কোশ্চেনটা আমাদের এসেছে, নিচের কোন আয়নের ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। যদি আমি 2022-এ দেখি সেখানেও একটা কোশ্চেন পাচ্ছি, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। শুধু এই দুটো কোশ্চেন নয়, এরপরে আরও একটা কোশ্চেন রয়েছে, এটাও 2022 সালের কোশ্চেন। কি সঠিক উত্তরটি নির্বাচন করো, একটি হিলিয়াম পরমাণুতে কি থাকে, কটি প্রোটন, কটি নিউট্রন, কটি ইলেকট্রন, এইগুলো নিয়ে আমাদের কোশ্চেন কিন্তু এসেছে। তো এই মাত্র কয়েক বছরের পরীক্ষা আমাদের, তোমরা সবাই জানো কয়েক বছর আগে থেকে আমাদের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে দেখো এতগুলো চ্যাপ্টার কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এতগুলো মানে এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে তিনটা কোশ্চেন আমরা এখনই দেখে ফেলেছি। তো সেইটাই আমরা কিভাবে করব, তার জন্য আমাদের একটু ছোট্ট থিওরি জানতে হবে। ঠিক আছে, থিওরি কিসের থিওরি? আমাদের পরমাণুর গঠনটা আসলে কীরকম হয় সেটার থিওরি। তো পরমাণুর গঠন ক্লাস আমরা আবার করব, আমরা অলরেডি ক্লাস করানো আছে, চাইলে তোমরা দেখতে পারো। আমরা আবার এই চ্যাপ্টারটা শুরু করব, তার আগে টপিকটা একটু আমি বলে দিই যে কিভাবে পড়ব। দেখো আমাদের একটা পরমাণু যদি দেখি, তো মাঝখানে কি থাকে? মাঝখানে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে কে থাকবে? প্রোটন এবং নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে কে থাকবে? প্রোটন এবং নিউট্রন। এবং এই প্রোটন এবং নিউট্রন বা ইলেকট্রনের যদি আমি নিউক্লিয়াসের কথা বলি, নিউক্লিয়াসের কথা, তাহলে তার চারপাশে এরকম কতগুলো কক্ষপথ থাকে। হ্যাঁ, পুরোটা সার্কেল করছি না, এরকমভাবে কতগুলো কক্ষপথ থাকে যার মধ্যে ইলেকট্রন কিন্তু ঘোরাফেরা করে, ইলেকট্রন থাকে। তো এই যে কক্ষপথগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি শেল বা কক্ষপথ, বা কি এক একটা মুখ্য কোয়ান্টাম স্তর বা শক্তি স্তর বলি। ঠিক আছে, তো একটু আমার সাথে পড়ো ব্যাপারটা, আমি প্রত্যেকটা লাইন পড়ার পরে তোমাদের ভালো মতো করে বুঝিয়ে দিচ্ছি যাতে কোশ্চেন করতে তোমাদের সমস্যা না হয়। প্রথমে দেখো কি বলেছে, ইলেকট্রনগুলি পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো সুস্থিত শক্তি স্তর বা কক্ষপথে নির্দিষ্ট সংখ্যায় পরিভ্রমণ করে। মানে কি বলতে চাইলো, যে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে এই যে দেখতে পাচ্ছ এই যে দাগগুলো আমি দিয়েছি, এগুলো কি? এগুলো হলো এক একটা শক্তি স্তর, এক একটা শক্তি স্তর। এখানেই কি থাকবে? ইলেকট্রনগুলো থাকবে, ইলেকট্রনের বাড়ি বলতে পারো। ঠিক আছে, এগুলো হলো এক একটা শক্তি স্তর বা কক্ষপথ, এখানে কিন্তু ইলেকট্রনগুলো থাকবে। এবার কিভাবে থাকে? এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছ, কক্ষপথগুলো, এগুলো কতগুলো আছে? কতগুলো কক্ষপথ আছে? এখন অবধি যেটা জানা গেছে, এখন অবধি আমরা 7টি কক্ষপথের একদম কনফার্ম অস্তিত্ব পেয়েছি বলতে পারি। একদমই 7টা আছে বলাটা ভুল, কারণ 7টার পরে আরও থাকতে পারে, এখনো অস্তিত্ব পাওয়া যায়নি। পাওয়া গেছে কটা? 7টির অস্তিত্ব পাওয়া গেছে। তাই এগুলোর আমরা নাম কীরকম করব? নাম করব এন দিয়ে। ঠিক আছে, এন, এটা 1, এটা 2, 3, 4, 5, 6 এরকম করে চলবে। কত দূর অবধি? 7 অবধি চলবে। ঠিক আছে, এক একটা নাম্বার দিয়ে, খুব ইজি। নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলো শুরু হচ্ছে সেগুলোকে আমরা নাম্বার দিয়ে করলাম। কি নাম্বার? মাঝখান থেকেও না, প্রথম থেকে 1 2 3 4 করে 7 অবধি। ঠিক আছে, এই হলো নাম্বার। দেখো এই কক্ষপথগুলিকে 1 2 3 4 5 6 and 7 সংখ্যা দ্বারা সূচিত করা হয়। এই সংখ্যাগুলিকে এন দ্বারা সূচিত করা হয়, ওই জন্য আমি প্রথমে লিখেছি এন ইকুয়াল কার 1 এর, তারপরটা কি হবে? এন ইকুয়াল টু 2, তারপরটা n ইকুয়াল টু 3, এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, নেক্সট কি পড়বো আমরা? নেক্সট দেখো এই শক্তি স্তরগুলোকে কে এল এম এন ও পি এরকম নাম দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে যেমন আমাদের ভাই বোনদের নাম থাকে, কেউ তো বলে না 1 নম্বর বাচ্চা আয় রে, 2 নম্বর বাচ্চা আয়, এরকম বলে না, তাই না? তো কি থাকে? আমাদের প্রত্যেকের নাম থাকে। সেম এরকম এদেরও আমরা কক্ষপথগুলোর নাম দিয়েছি। কি কি নাম দিয়েছি? কোথা থেকে স্টার্ট হচ্ছে? কে থেকে, কে এল এম এন ও পি, কত দূর অবধি? কিউ পর্যন্ত। মনে রাখবে 7টার এখন অবধি অস্তিত্ব পেয়েছি। কিউ অক্ষর দ্বারা সূচিত করা হয়। কে এর জন্য আমরা ইউজ করব কি? এন ইকুয়াল টু 1, এল এর জন্য 2, এম এর জন্য 3,
এন এর জন্য 4, ও এর জন্য 5, পি এর জন্য 6, এরকম ভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? এরকম ভাবে কত দূর অবধি? 7 অবধি চলবে। আচ্ছা, এবার এই যে কক্ষপথগুলো, এই কক্ষপথগুলোতে কটা করে ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটা একদম নির্দিষ্ট, মানে কোন কক্ষপথে কোন ঘরে কতগুলো ইলেকট্রন থাকবে সেই পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, ফিক্সড নাম্বার, ওর থেকে বেশি থাকবে না, কম থাকলে থাকতে পারে, বেশি কিন্তু থাকবে না, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার। কি সেই সংখ্যাটা? দেখো, কোনো নির্দিষ্ট কক্ষে ইলেকট্রনের শক্তিও নির্দিষ্ট থাকে। এই নির্দিষ্ট কক্ষে আবর্তনরত ইলেকট্রনের শক্তিকে কক্ষের শক্তি রূপে গণ্য করা হয়, যদিও কক্ষপথগুলির নিজস্ব কোনো শক্তি নেই। আসলে কক্ষপথগুলো নিজস্ব কোনো শক্তি নেই, যখন ওই কক্ষপথে ইলেকট্রনগুলো থাকছে, ইলেকট্রনের যা শক্তি, টোটাল শক্তিটা ওই কক্ষপথে, সেটাকে আমরা ওই কক্ষপথের শক্তি বলছি, ঠিক আছে? এবার এই শক্তির স্তরগুলো কিভাবে সাজানো হয়েছে? যত কাছে থাকবে নিউক্লিয়াসের, মনে রাখবে কক্ষপথগুলো নিউক্লিয়াসের যত কাছে থাকবে তত তার এনার্জি কম হবে। এনার্জি কম থাকা মানে কি? শক্তি কম থাকা মানে কি? সে সুস্থিত। এই জিনিসটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। পৃথিবীতে যখনই কারো শক্তি কম তার মানে সে তত বেশি সুস্থিত, ঠিক আছে? অন্তত রসায়নের দিক থেকে তো আমরা এটাই ভাববো যে যেখানে এনার্জি কম বা যেই পদার্থের শক্তি কম সে তত বেশি সুস্থিত। তাহলে নিউক্লিয়াসের কাছে, সব থেকে কাছে যে থাকবে সে কি হবে? তার শক্তি সব থেকে কম থাকবে, সুস্থিত সব থেকে বেশি থাকবে। তাহলে যদি আমি দেখতে যাই তাহলে সব থেকে কম শক্তি কার? দেখো কে, তারপরে এল, এম, এন, এরকম করে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যত নিউক্লিয়াস থেকে দূরে যাবে তত আমার শক্তি স্তরটা, মানে শক্তির সংখ্যাটা বৃদ্ধি পাবে, শক্তিটা বৃদ্ধি পাবে। দেখো, শক্তি ধারণ ক্ষমতার ক্রমানুসারে কক্ষগুলিকে কে কে লেস দ্যান এল, লেস দ্যান এম, লেস দ্যান এন, এরকম করে কিউ পর্যন্ত দেওয়া আছে, এবং এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি কে এর শক্তি কি? সর্বনিম্ন। এটা কি? এটা হলো সর্বনিম্ন, এটা সর্বনিম্ন শক্তি হোল্ড করে, ঠিক আছে? আর যদি আমি এটা দেখি কিউ, কিউটা সব থেকে দূরে রয়েছে, তাহলে এখানে কি রয়েছে? সর্বোচ্চ শক্তি রয়েছে, সর্বোচ্চ শক্তি রয়েছে, এটা আমরা ধরে নেব, ঠিক আছে? এবার কতগুলো করে ইলেকট্রন থাকবে? এই যে কক্ষপথগুলো আছে এখানে কতগুলো করে ইলেকট্রন থাকবে সেটা একটু দেখি, যে কতগুলো করে ইলেকট্রন থাকবে। দেখো, এই প্রথম কক্ষপথে অর্থাৎ কে কক্ষপথে এন নাম্বার কত? 1। এটা কি সংখ্যায় থাকে? 2n স্কয়ার, এই সংখ্যাতে থাকবে, 2n স্কয়ার সংখ্যাতে। তো আমি যদি কে এরটা বের করতে চাই যে কে কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, দেখো তো কতগুলো থাকবে কে কক্ষপথে, তাহলে কতগুলো থাকবে? 2n স্কয়ার সংখ্যক, 2 বসিয়ে দিলাম। এন নাম্বার কত কে এর? এন নাম্বার কিন্তু 1, তাহলে 1 এর স্কয়ার কত পাচ্ছি? 2। যদি আমি এল এর দেখি তাহলে 2 ইন্টু এন নাম্বার কত? 2, 2 এর স্কয়ার, তার মানে কত? 8। এভাবে কিন্তু চলতে থাকবে। তুমি এই সংখ্যাতে এই যে ফর্মুলাটা 2n স্কয়ার, এখানে n এর ভ্যালু যথাক্রমে বসিয়ে যাও, তুমি হাইয়েস্ট বা সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেই সংখ্যাটা কিন্তু বের করতে পারবে। এম এর ক্ষেত্রে যদি আমি ধরি এম কত? এম এর যদি ধরি, এম এর কিন্তু n এর মান তোমার 3, তাহলে তোমার 2n স্কয়ার, এটা কত হবে? 2 ইন্টু 3 এর স্কয়ার, মানে কত হবে? 18। এরকম ভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট পড়ি, চলো। দেখো, কোনো নির্দিষ্ট কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে, একাধিক ইলেকট্রন থাকতে পারে। কোনো নির্দিষ্ট কক্ষপথে সর্বোচ্চ কতগুলো থাকবে? ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা 2n স্কয়ার। কতগুলো? 2n স্কয়ার, যেখানে n কি বোঝাবে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা এই যে শক্তিস্তর সংখ্যাটা, শক্তিস্তর সংখ্যাটা। আচ্ছা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা কেন বললো? কোয়ান্টাম কথাটা এসেছে কোথা থেকে? কোয়ান্টা থেকে, যার অর্থ কি? একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি। যেহেতু প্রত্যেকটা কক্ষপথ, আমরা এক্ষুনি দেখলাম প্রত্যেকটা কক্ষপথে যখন ইলেকট্রন থাকছে তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে থাকে, তাই না? তাহলে কি শক্তির পরিমাণ নির্দিষ্ট? যেহেতু শক্তির পরিমাণ নির্দিষ্ট, ওই জন্য আমরা এই কথাটা ইউজ করছি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চলো, তাহলে এইভাবে আমরা বের করতে পারি। 18, 4 থাকলে বের করব 32, এরকম ভাবে বের করতে পারি, ঠিক আছে? এবার কথা হলো যে ম্যাক্সিমাম তো আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম আমার বাড়িতে একটা বিশাল বড় হল রুম, ঠিক আছে? বিশাল বড় হল রুম, ওখানে সবাই মেঝেতে একদম ঢালা বিছানাতে অনেকজন শুতে পারবে বলে কি সবাইকে আমি ঢুকে নেব ওখানে, সবাইকে থাকতে দেবো একদম একসাথে? না, এটা হবে না। একটা ম্যাক্সিমাম নাম্বার পর্যন্ত থাকবে, ম্যাক্সিমাম নাম্বার পর্যন্ত ইলেকট্রন থাকবে, ওর থেকে বেশি থাকবে না, ঠিক আছে? সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হলো 8। লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন থাকবে, 8টার বেশি ইলেকট্রন থাকবে না। এবার যদি জিজ্ঞাসা করো কেন থাকবে না,
থাকবে না কেন? কেন এই যে যদি আমি দেখি এই তোমার এল এর কথা, এল যদি 4 হয় তাহলে সর্বোচ্চ 32 হতে পারছে, 32 জনকে যদিও রাখতে পারে তাহলে কেন রাখবে না, কেন 8টাই রাখবে? দেখো যখনই বাইরের কক্ষপথের কথা বলছি আমরা, সে তোমার এল হোক, এন হোক, পি হোক, যাই হয়ে যাক না কেন, আমি কি বলছি 8টার বেশি থাকবে না, 8এর বেশি থাকবে না। কারণ 8এর বেশি হয়ে গেলে সেই ইলেকট্রনগুলোর ওপর নিউক্লিয়াসের আর কোনো মানে কি বলবো কন্ট্রোলিং পাওয়ারটা থাকে না, সুস্থিতি হারিয়ে যায়। ঠিক আছে, নিউক্লিয়াস বা ওই পরমাণুটা সুস্থিত থাকে না। এটাই মেন কারণ যে 8টা কেন থাকছে, সুস্থিত থাকছে না। 8টার যদি বেশি হয়ে যায় সুস্থিতি লাভ করে না, আর 8টা যদি হয়ে যায় তাহলে সে কিন্তু সব থেকে বেশি সুস্থিত। তাহলে কি বললাম আমরা, কি পড়লাম এখনো অবধি, যে না আমাদের নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের চারপাশে কতগুলো কক্ষপথ রয়েছে, কক্ষপথের নাম দিয়েছি আমরা কি 1 2 3 4 করে, সেগুলোর আবার নাম রয়েছে কে এল, এরকম করতে স্টার্ট করতে করতে কে থেকে স্টার্ট করে কিউ পর্যন্ত। কতগুলো ইলেকট্রন থাকে তার মধ্যে সর্বাধিক 2n² সংখ্যক। কতগুলো থাকবে না, 8টার বেশি ইলেকট্রন থাকবে না। ঠিক আছে, 8টার বেশি ইলেকট্রন থাকবে না, আর যদি 8টা থেকে যায় তাহলে সেই পরমাণুটা সব থেকে বেশি সুস্থিত। যদি সুস্থিত হয় তাহলে রিয়াক্ট করবে না, অন্য কারোর সাথে রিয়াক্ট করার দরকার আছে কি, দরকার নেই। যদি সে সুস্থিতি লাভ করে যায় অর্থাৎ লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন চলে আসে তাহলে কিন্তু তারা রিয়াক্ট করার দরকার নেই। ঠিক আছে, তো এরকম কারা কারা রয়েছে আমাদের যারা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি কি আমি বলতে পারি, হিলিয়াম, তাই না, এরকম করে আমরা বলতে পারি হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। এই যে 6টা রয়েছে, এই 6টার হিলিয়ামের শুধুমাত্র 2, বাকি সবার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে। এবং এই 8টা ইলেকট্রন অ্যাচিভ করার জন্য কিন্তু সব থেকে বেশি সুস্থিত, যার জন্য কারোর সাথে রিয়াক্ট করে না। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। তো এই যে নিষ্ক্রিয় গ্যাস সেগুলোর নামটা মনে রাখবে কি কি, নিয়ন, আর্গন, এখানে বাকি সবগুলো নাম দেওয়া নেই, ঠিক আছে আমি নামগুলো বলে দিলাম তোমরা মনে রেখো। আচ্ছা এখানে দেখো কোনো মৌলের পরমাণু সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, এই ঘটনা শুধুমাত্র নিয়ন, আর্গন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস। মানে কি কি নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস যদি বলি তাহলে 6টা রয়েছে, যার মধ্যে হিলিয়ামের লাস্ট কক্ষপথে 2টো। তা বাদে কে কে রয়েছে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং হিলিয়াম, এই 6টা। হিলিয়াম বাদে বাকি সবার কটা থাকবে, লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের কাহিনী। এবার যদি আমি বলি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কিভাবে করব, তার জন্য আমরা একটা ছোট্ট বক্স দেখব। ঠিক আছে, ওই বক্সটা মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা তার আগে বলে দেই আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, সুদর্শন ব্যাচ 2025-এর জন্য। তোমরা যারা ভর্তি হতে চাইছো খুব তাড়াতাড়ি নাম্বারে কন্ট্যাক্ট করো, ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের যেটা খুশি করতে পারো। আমাদের কোর্স ফি মাত্র 999 টাকা এককালীন। ঠিক আছে, তো যাবতীয় যা কোয়ারি আছে অবশ্যই যোগাযোগ করে নাও। আচ্ছা এবার আমরা দেখে নেব যে কার ক্ষেত্রে কত হবে। এবার এই যে বক্সটা রয়েছে এই বক্সটা কিচ্ছু করার নেই, তোমাকে মুখস্থ করতে হবে, সবটা নয়। কোনটা, এই যে নাম্বারগুলো দেখছো এই নাম্বারটা 1 2 3 4 করে 1 নম্বরে কার, 2 নম্বরে কার, এরকম। এগুলো কার, এগুলো কি, এগুলো হলো পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে কি, পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা বুঝবো প্রোটন সংখ্যা, এবং পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। কি বললাম, পরমাণু ক্রমাঙ্ক মানে কি বুঝবো, প্রোটন সংখ্যা, এবং কোনো পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। কেন, কারণ আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে, ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারি করে। তো ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার জন্য বা নিস্তড়িত হওয়ার জন্য প্রোটন এবং প্রোটন এবং ইলেকট্রন সংখ্যাটা কিন্তু সমান হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো, আমরা এরকম পরপর পরপর মনে রাখবো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম পরপর পরপর মনে রাখবো। তাহলে 1 নম্বরে কে রয়েছে, হাইড্রোজেন, মানে 1 নম্বরে হাইড্রোজেন রয়েছে, মানেটা কি, যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 1 এবং সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও 1। ঠিক আছে, এই যে হিলিয়াম 2 নম্বরে রয়েছে, মানে কি, যে প্রোটন সংখ্যাও 2 ইলেকট্রন সংখ্যাও 2। ঠিক আছে, যদি আমি এরকম ভাবে বলতে বলতে কার্বনে আসি, কার্বন রয়েছে 6-এ, তার মানে কি 6 নম্বরে কার্বন আসছে, মানে কি, যে কার্বনের প্রোটন সংখ্যা 6 এবং সাথে ইলেকট্রন সংখ্যাও 6। এটা তোমাকে মনে রাখতে হবে, তার জন্য পরপর মনে রাখাটা জরুরি। এবার মনে রাখবো কিভাবে, এটা অনেকের এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তুমি চাইলে পরপর পরপর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এরকম করে পরপর মনে রাখতে পারো। কটা মনে রাখতে হবে, প্রথম থেকে 20টা পর্যন্ত, 1 থেকে 20 ক্যালসিয়াম অবধি, হাইড্রোজেন টু ক্যালসিয়াম, এটা তোমাকে মনে রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে, করতেই হবে, কিছু করার নেই, এটুকুটা করতেই হবে, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অবধি। এবার কিভাবে মনে রাখবো,
তোমরা এমনি মনে রাখতে পারো, আর চাইলে এরকম শর্ট ফর্ম বানিয়ে নিতে পারো, যেমন হাহি, লিবেবো, কানা, অফলুনি, সোমাস, এরকম ফার্স্ট অক্ষরগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিয়ে মনে রাখতে পারো। যেমন হাহি, লিবেবো, কানা, অফলুনি, অফলুনি পর্যন্ত হবে, অফলুনি, সোমাস, এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এবার তোমরা নিজেদের মতো এরকম করে বানিয়ে নেবে। আর মেন ব্যাপারটা হলো যে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 1 থেকে তোমার 20টা পর্যন্ত, অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত মনে রাখতে হবে। এবার ইলেকট্রন বিন্যাস কিভাবে করব, ইলেকট্রন বিন্যাসটা আমরা শিখতে চাইছি, তাই তো? ইলেকট্রন বিন্যাস এইটুকুটা আমাদের জরুরি। এবার খেয়াল করে দেখো, কে কক্ষপথে হাইয়েস্ট কতগুলো থাকতে পারতো? 2, এল কক্ষপথে n, এগুলো 8, এম কক্ষপথে কত? 18, এরকম ভাবে n কক্ষপথে কত? 32, এবং এই সংখ্যাটা আমরা কোথা থেকে পাচ্ছি? 2n², এই ফর্মুলা অ্যাপ্লাই করে পাচ্ছি। তো হাইড্রোজেনের যদি একটা ইলেকট্রন থাকে, কোথায় ঢুকবে? প্রথম কক্ষপথে ঢুকবে। এটা মনে রাখবে, প্রথম কক্ষপথ বা পরপর কক্ষপথ ভর্তি না হওয়া অবধি শেষের কক্ষপথে যাবে না, যতক্ষণ না 8-এর ফ্যাক্টরটা আসছে। ঠিক আছে, প্রথমটা ভর্তি হবে তারপরেই যাবে, এমন না যে প্রত্যেক কক্ষপথে একজন 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 করে একদম পুরো শুয়ে রইলো, থাকলো ওখানে ইলেকট্রনগুলো দিব্যি রয়েছে, ওরকম হবে না। ঠিক আছে, প্রথম কক্ষপথ ভর্তি হবে, তারপরে দ্বিতীয় কক্ষপথ, তারপরে তৃতীয় কক্ষপথ, এরকম ভাবে যাবে যতক্ষণ না তোমার ওই 8-এর কনসেপ্টটা আসছে, 8 ইলেকট্রন বা অক্টেট রুলের কনসেপ্টটা আসছে। ঠিক আছে, তো হাইড্রোজেন কি? একটা, তাহলে কোথায় ঢুকবে? তোমার কেতে ঢুকবে। হিলিয়াম 2টো, লিথিয়াম কটা? লিথিয়াম দেখো 3টে ইলেকট্রন রয়েছে, তো কে কক্ষপথে তো হাইয়েস্ট 2টো ঢুকতে পারে, তাহলে 2টো ইলেকট্রন ঢুকে গেল, নেক্সট একটা ইলেকট্রনকে পরের কক্ষপথে পাঠিয়ে দেবো আমরা। ঠিক আছে, বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো, বেরিলিয়াম 4, প্রথম কক্ষপথে হাইয়েস্ট 2টো ঢুকতে পারবে, এক্সট্রাটা পরের কক্ষপথে পাঠিয়ে দেবো, এরকম ভাবে চলবে। ঠিক আছে, এরকম ভাবে চলে। দেখো নিয়নে এসো, নিয়ন কত? নিয়ন হলো 10, তো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, বাকি যে 8টা পরের কক্ষপথে পাঠিয়ে দিলাম। তারপরে দেখো সোডিয়াম, সোডিয়াম 11, 2টো, প্রথমে 2টো কক্ষপথ ভর্তি হয়ে গেল কে কক্ষপথটা, তারপরের কক্ষপথে এলে 8টা হাইয়েস্ট থাকতে পারে, 8টা ঢুকিয়ে দিলাম, তারপরে এক্সট্রা পোর্শনটা পরের কক্ষপথে অর্থাৎ এম কক্ষপথে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এরকম ভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব। পরের স্লাইডে যাই, পরেরটাতেও খেয়াল করে দেখো, সেম অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরকম ভাবে আমরা করেছি। এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, আর ক্লোরিনটা খেয়াল করো 17কে কিভাবে লিখবো? আমরা কিন্তু এরকম ভাবে লিখবো, প্রথম কক্ষপথে 2টো ঢুকবে, 2টোর পরে কটা পরে রইলো? 15টা, পরের কক্ষপথে 8টা ঢুকবে, 10টা হয়ে গেল, এখন কটা রয়েছে? 7টা, তারপরে কক্ষপথে তার মানে 7টা ঢুকবে। এভাবে তোমাকে মনে রাখতে হবে। আমি যে নিচে যেটা করলাম, এই জিনিসটা তোমার করতে হবে, শিখতেই হবে এটা। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে। আর্গনের যদি দেখি তাহলে 18, কিভাবে করব? 18 এখানে করে দেওয়া আছে, আমি আবার করছি নর্মালি। কিভাবে করব? প্রথম কক্ষপথে 2টো ঢুকে উঠছে, বেশি না, 2টো করে দিলাম। সেকেন্ড কক্ষপথে 8টের বেশি ঢোকে না, 8টা ঢুকিয়ে দিলাম। তারপরের কক্ষপথে দেখো 10টা হয়ে গেছে, আর কটা বাকি রয়েছে? 8টা, পরের কক্ষপথে ঢুকিয়ে দাও। ঠিক আছে, হয়ে গেল এইটুকুটা। আচ্ছা, এবার ব্যাপারটা হলে পটাশিয়াম এবং ক্যালসিয়ামটা খেয়াল করবে। পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, এটা একটু দেখো। পটাশিয়াম যদি 19 হয়, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন, 10টা কিন্তু চলে গেল, কটা রয়েছে? 9টা। আমি 9টা এখানে বসিয়ে দিতে পারি। কেন 9টা বসিয়ে দিতে পারি? কারণ এম যদি দেখি, এম এর এন নাম্বার হলো 3, সেই অনুযায়ী 2n² সংখ্যক যদি বলি, তাহলে 2 × 3 অর্থাৎ 18টা, 18টা সর্বাধিক থাকতে পারে। তাহলে 9টা আমি ঢোকাতেই পারি, কিন্তু না, করা যাবে না। কেন? ওই যে একটা ব্যতিক্রম আমরা পড়েছি যে লাস্ট কক্ষপথে 8টার বেশি থাকবে না, যেহেতু এই কক্ষপথে লাস্ট হয়ে গেল, এটা 8টার বেশি হয়ে গেছে, তাই আমি রাখতে পারবো না। এই জিনিসটা করা ভুল হবে। তাহলে সঠিক কোনটা? সঠিক হলো 2,8, 8টা রাখলাম, এক্সট্রা যদি থাকে তাহলে পরের কক্ষপথে। এক্সট্রা কটা আছে? একটা, তাই একটা পরের কক্ষপথে ঢুকিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, এই জিনিসটা কিন্তু ভুল। এবার 20-র ক্ষেত্রে করি, 20-র ক্ষেত্রেও সেম জিনিস করব। 2,8, 10 না, 10 নয়, 10 করা যাবে না, কারণ 8টের বেশি করা যাবে না। 8টা লিখে দিলাম, পরের কক্ষপথে 2টো। এই হলো ব্যাপার। ঠিক আছে, এই হলো আমাদের জিনিস, এগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে, এবার পরের স্লাইডটা একটু দেখো, এখানে কতগুলো কয়েকটি মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস আসলে কিভাবে থাকে সেটা দেখিয়েছি। হাইড্রোজেনের যদি দেখি, এটা আমাদের নিউক্লিয়াস, এই পোর্শনটাকে এটা নিউক্লিয়াস, একটা ইলেকট্রন বাইরের প্রথম কক্ষপথে, এটা কোন কক্ষপথ? কে কক্ষপথে ঘুরছে। যদি তুমি কার্বন দেখো, কার্বনের নিচে যে সংখ্যাটা সেটাই আসলে প্রোটন সংখ্যা, এবং প্রোটন সংখ্যাটাই কার সমান হয়? ইলেকট্রন সংখ্যার সমান হয়। তাহলে কটা আছে? 6টা। দেখো প্রথম কক্ষপথে কটা ঢুকেছে? 6। এই যে 6টা ইলেকট্রন, এটাকে কিভাবে ভাঙবো? 2 প্রথম কক্ষপথে, বাকিটা পরের কক্ষপথে 4। তো প্রথম কক্ষপথে দেখো 2টো ইলেকট্রন ঢুকেছে, তাই তো? নেক্সট কক্ষপথে দেখো 1, 2, 3, 4, 4টে ঠিক ঢুকে গেছে।
অক্সিজেন খেয়াল করে দেখো 8টা, 8টা যদি হয় কিভাবে লিখবো, 2 ঢুকিয়ে দিলাম ফার্স্টে, নেক্সট কক্ষপথে 6টা, ঠিক আছে। তো সেম অনুযায়ী এই দেখো এটা কে ছিল, এটা এল ছিল, এটা কে ছিল, এটা এল ছিল, কেতে দেখো 2টো রয়েছে, এলে দেখো বাকি 6টা রয়েছে, 1 2 3 4 5 6, বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা লাস্ট রয়েছে তোমার ক্লোরিন, যেখানে আমাদের কটা রয়েছে 17, 17কে কিভাবে লিখবো, 2,8, 10টা হয়ে গেল, বাকি কটা রয়েছে 7টা, 8এর বেশি হয়নি, তার মানে আমি বসাতে পারবো। প্রথম কক্ষপথে দেখো এই যে 1 2 দুটো, তারপরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 7টা কিন্তু রয়েছে, ঠিক আছে। যদি আমি কক্ষপথের নাম দেই তাহলে এটা কে, এটা এল, এটা এম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন আসি, যে কনসেপ্টটা তো শিখে গেলাম, এবার কোশ্চেনটা সলভ করব কিভাবে, চলো কোশ্চেনে যাই। কোশ্চেন বলেছে প্রথমে নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। হিলিয়াম কত, হিলিয়াম হলো 2, 2 যদি হয় তাহলে প্রথম এই কে কক্ষপথেই 2 থাকবে, কে কক্ষপথেই 2 থাকবে। এবার এদের কাদের সমান হবে, এবার এখানে একটা জিনিস আমাদের আরেকটু এক্সট্রা জিনিস শিখতে হবে, যে চার্জটা বলেছে পজিটিভ চার্জ বা ক্যাটায়ন, ক্যাটায়ন কাকে বলে, ক্যাটায়ন, ক্যাটায়ন কি করবে, পজিটিভ চার্জ হোল্ড করবে, কখন বলবো, যখন ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে তখন সেটাকে আমরা ক্যাটায়ন বলবো। যেমন যদি আমি বলি প্রথমে লিথিয়াম রয়েছে, লিথিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, লিথিয়াম কত 3, তার মানে 2,1, যখন আমি বলছি লিথিয়াম একটা প্লাস, মানে আমাকে বুঝতে হবে কি একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, খুব ভালো মতো শোনো, লিথিয়াম কি বললাম 3, লিথিয়াম কিন্তু 3, তার মানে ইলেকট্রন বিন্যাস কত হবে 2,1, কিন্তু যখন আমি বলছি লিথিয়াম প্লাস তখন কার সমান হচ্ছে, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে কটা ইলেকট্রন থাকছে, 2টো। পরেরটা দেখো এটা তার মানে কি ইলেকট্রন বিন্যাস 2, পরেরটাতে কি হয়েছে 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে প্রথমে এখান থেকে একটা বেরোবে, তারপর এখান থেকে একটা বেরোবে, তাহলে লিথিয়াম প্লাস প্লাস আরও একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে কটা রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে। সোডিয়াম, সোডিয়াম কত, সোডিয়াম হলো 11, ঠিক আছে, সোডিয়াম 11, তার মানে 2,8,1 এরকম ভাবে রয়েছে। যখন আমি বলছি সোডিয়াম প্লাস অর্থাৎ আমাকে বুঝতে হবে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, এই ইলেকট্রনটা বেরিয়ে গেছে, তাহলে কত রয়েছে 2,8। লাস্ট রয়েছে হাইড্রোজেন, হাইড্রোজেন কত, হাইড্রোজেন নিজে 1, যখন হাইড্রোজেন প্লাস হয়ে যাচ্ছে এই একটা ইলেকট্রনও বেরিয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রন কত 0, ইলেকট্রন 0, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে 2,8, এখানে দাঁড়াচ্ছে 0। এবার আমি কি বললাম, হিলিয়ামের সমান বলেছে, মানে এটার সমান, দেখো হিলিয়ামের কত 2, হিলিয়ামের 2, তাই তো, তাহলে 2 কার আছে, লিথিয়াম প্লাসে, তাহলে আমার হয়ে যাবে এ নাম্বারটা আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কারা, একটু আগে বললাম না যে যারা লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে ফেলেছে, যাদের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে তারা কিন্তু খুব সুস্থিত, অন্য কারোর সাথে বিক্রিয়ায় যাবে না। তো কারা সে, তারা নিষ্ক্রিয় মৌলগুলো। এই 4টে অপশনের মধ্যে নিষ্ক্রিয় মৌল কে আছে, আর্গন রয়েছে, তাহলে অপশন কি হবে, আর্গন, অপশন হয়ে যাবে আমাদের আর্গন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা সলভ করি। নেক্সট কোশ্চেন ছিল যে একটি হিলিয়াম পরমাণুতে কি থাকে, হিলিয়াম পরমাণু যদি আমি দেখি, হিলিয়াম পরমাণুতে 2টো তোমার 2 আর এরপরে 6, এটা হলো ভর সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যাটা কি, ভর সংখ্যা হলো, যদি আগের ক্লাস দেখে থাকো তাহলে নিশ্চয়ই সবাই পারবে, ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রনের যোগফল, এবং এটা কি শুধুমাত্র প্রোটন সংখ্যাকে বোঝায়, ঠিক আছে। তাহলে একটা হিলিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা কত 2, প্রোটন সংখ্যা যদি 2 থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে 2, নিউট্রন সংখ্যা কত, দেখো এই ভর সংখ্যা থেকে আমি যদি -p করে দেই তাহলে তোমার p আর pটা কেটে গেল, শুধুমাত্র নিউট্রন থাকবে, তাই না। তাহলে ভর সংখ্যা থেকে আমাকে এই প্রোটন সংখ্যাটা বাদ দিতে হবে, মানে 4 - 2 অর্থাৎ 2। এবার অপশনগুলো খেয়াল করে দেখো কোনটা মিলছে, 4টি প্রোটন 4টি হাইড্রোজেন, একদমই নয়। 4টি প্রোটন না, 2টো ইলেকট্রন না, হতে পারে না। 4টি নিউট্রন 4টি ইলেকট্রন, বাবা 4টি ইলেকট্রন থাকলে তো 4টি প্রোটন থাকতে হবে, তাই না। আর 4 কার ক্ষেত্রে হয়, বেরিলিয়ামের ক্ষেত্রে হয়, তাই না। কিন্তু আমার তো চেয়েছে হিলিয়াম, হিলিয়াম যদি তুমি ওই যেটা বললাম তোমাকে 1 2 3 4 করে মনে রাখতে, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে হিলিয়াম কত নম্বরে আসছে, 2 নম্বরে আসছে, তাহলে প্রোটন 2 ইলেকট্রন 2, এইটুকু তো আমার শিওর। তো এখানে আর কোনো অপশন নেই, দেখো লাস্ট অপশনটা মিলে যাচ্ছে, 2টি প্রোটন 2টি নিউট্রন 2টি ইলেকট্রন, এই হলো আমাদের ক্লাস, ঠিক আছে। তো এখানে আজকে থাকুক, সবাই আমাকে অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগলো, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাতে লাইক করে দিও, আর অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।